ধুরন্ধর পার্ট 2 দ্য রিভেঞ্জের ভেতরে কি হতে পারে এই কাহিনীটি আজ আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব এবং সেটাও অনেক গভীরে গিয়ে এতটাই গভীরে যে হয়তো নির্মাতারা বলবেন ভাই ভিডিও ডিলিট করো রিলিজের আগে এই সব জানাজানি করা যাবে না কারণ যখন থেকে পার্ট 2 এর ট্রেলার এসেছে তখন থেকে আমি এ পর্যন্ত রিলিজ হওয়া সব ফুটেজ পার্ট 1 এর প্রথম গানের টিজার তারপর তার ট্রেলার তারপর পার্ট 2 এর টিজার তারপর পার্ট 2 এর ট্রেলার সব কাটছাট করে একদম ক্রোনোলজি অনুযায়ী সাজিয়ে ফেলেছি আর এখান থেকে আমরা জানতে পারি যে ধুরন্ধর পার্ট 2 এর ভেতরে 5টা বড় অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো এখন সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যার জন্য আমি খুব বেশি এক্সাইটেড সেটা হলো ইয়াঙ্গার ভার্সনের একটি ম্যাসাকার সিকোয়েন্স দেখা যাবে যেখানে সে একাই জানি না কত মানুষকে পেটাচ্ছে হ্যাঁ এই পুরো বিষয়টা অতীতে ঘটবে আমরা ক্যারেক্টার সম্পর্কে জানবো যে সে আসলে মানুষ হিসাবে কেমন ছিল এখন পর্যন্ত আমরা হামজা আলী মাজারিকে একটি ক্যারেক্টার প্লে করতে দেখছি এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় হয়তো একটা কানেকশন থাকতে পারে যার কথা একটু পরে বলছি কিন্তু স্পয়লার ওয়ার্নিং আপনি যদি স্টোরি জানতে না চান তবে ভিডিওটি দেখবেন না দ্বিতীয় মেজর অ্যাকশন সিকোয়েন্স হতে পারে যেখানে রণবীর সিং সেই গ্রে কালারের একদম কালার ম্যাচিং স্যুট পরে আছেন স্যুটই তো বলে ওটাকে যার পাশে আপনি উজায়ের বালোচের ছবি দেখতে পাবেন এখন এই দুই অ্যাকশন সিকোয়েন্স হয়তো একই হতে পারে বা আলাদাও হতে পারে যার ব্যাপারে আবার একটু পরে কথা বলবো কারণ অ্যাকশন নাম্বার 3 হাতে লম্বা লম্বা ডিনামাইটের মতো স্টিক মনে হচ্ছে ওটা বিড়ি দিয়ে জ্বালিয়ে উড়িয়ে দেওয়া ব্লু টেন্ট মানে একদম বিকেলের সময় মনে হচ্ছে যখন সূর্য ডুবে গেছে কিন্তু এখনও অল্প অল্প আলো বাকি আছে আর ওই সময় আমরা অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স দেখছি যেখানে রণবীর সিং হামজা আলী মাজারি এবং তার পুরো গ্যাং কোনো একটি মহল্লায় ঢুকছে আর বোমা ফাটাচ্ছে লেটেস্ট ট্রেলারের ভেতর সঞ্জয় দত্তের ফুটেজও আমরা দেখেছি যিনি এক হাত দিয়ে সেই গ্রেনেড লঞ্চার বা রকেট লঞ্চার ছোটোখাটো যেটা বলে আর কি চালাচ্ছেন মহল্লার পুরো সেটিং বা সময় লাইটিং কালার গ্রেডিং দেখে মনে হচ্ছে এই দুটো একই সিকোয়েন্সের পার্ট হবে এরপর বিগ ব্যাটল নাম্বার 4 রাতের বেলা সেই একই মহল্লার সেটিং যেখানে রণবীর সিং হাতে সেই গোল গোল ঘোরানো আগুনে জ্বলন্ত কিছু একজনের মুখে মারছে ঠিক একই সময় অর্থাৎ রাতের বেলা একই লোকেশন গলি মহল্লা একই কালার গ্রেডিংয়ে সঞ্জয় দত্তের শটও আমরা দেখেছি যেখানে সে একটা গাড়ির মধ্যে লোক ভর্তি করে রেখেছে এবং চিৎকার করছে আর তারপর সে গুলি মারছে এবং সবশেষে বিগেস্ট ব্যাটেল নাম্বার 5 যেখানে রণবীর সিংয়ের জামাকাপড় দেখুন একদম দামি কোট জ্যাকেট এখন পর্যন্ত যেখানে আমরা শুধু সিঙ্গল লেয়ারের জামা দেখেছি উপরে একটা কুর্তা বা একটা হাফ জ্যাকেট পরেছে তো পরেছে এই ফাইনাল ব্যাটেল সিকোয়েন্স যখন আসবে না ব্রো তখন সে একদম টিপটপ ব্রো ড্রিপ ইজ ড্রিপিং আর আমি এই অ্যাকশন সিকোয়েন্সকে সবচেয়ে বড় কেন বলছি কারণ এর এত বেশি ফুটেজ আমরা দেখে ফেলেছি যে কি বলবো পার্ট 1 এর প্রথম ট্রেলারেও ছিল এই ট্রেলারে তার আরও নতুন নতুন দিক দেখা গেছে আমার মনে হয় এটা সেই একই পোশাক যেটা রণবীর সিং ওপরে ছাদের ওপর পরে আছেন আর এভাবে বন্দুক চালাচ্ছেন আর নিচে সবাই তার জন্য আরও বেশি জোশ দেখাচ্ছে তাই না ভালো করে দেখুন জ্যাকেটের দৈর্ঘ্য একদম হাঁটু পর্যন্ত আসছে আর এই একই দৈর্ঘ্যের জ্যাকেট আমরা সেই দৃশ্যে দেখি যেখানে সে একটা কংক্রিটের লোহার কিছু নিচে ঘষে নিয়ে যাচ্ছে এরপর সামনে গিয়ে অর্জুন রামপালের ক্যারেক্টারের সাথে ফাইট আছে সেখানেও একই জ্যাকেট পরা ছাদের ওপর হাত দেখানোর যে শট আছে ভাইয়ের সেখানে ভেতরের জ্যাকেটে খেয়াল করুন 5টা বোতাম আছে আর্মিরা দাঁড়িয়ে আছে সে হেঁটে আসছে হসলা ইন্ধন বদলা সাহস জ্বালানি প্রতিশোধ লেখা আসছে সেখানেও খেয়াল করুন এখন তো আমাদের 4টেই দেখা যাচ্ছে কিন্তু নিচে নিশ্চয়ই আরেকটা আছে ইনফ্যাক্ট ভাইয়ের সেই দৌড়ে যাওয়ার দৃশ্য যেটাকে লোকে এআই জেনারেটেড বলছে সেই সিনেও 5টা বোতাম আছে একদম সেম আউটফিট তার মানে দুটো জিনিস হতে পারে হয় ভাই জামাকাপড় রিপিট করেছেন অথবা ছাদের ওপর মানুষকে সে মোটিভেট করছে এই জন্য যে চলো হামলা করি আর এই লড়াইয়ের সিকোয়েন্সের এত বেশি ফুটেজ আমাদের সামনে এসেছে সবচেয়ে আগে বাইরে সে যে দৌড়ে যাচ্ছে পেছনে আর্মি দাঁড়িয়ে আছে সেই লোকেশনের দিকে খেয়াল করুন ওই একই লোকেশনের দ্বিতীয় একটি অ্যাঙ্গেল আমরা দেখেছি যেখানে খুব বড় একটা হাভেলি বা প্রাসাদের মতো দেখা যাচ্ছে বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা সবাই মাস্ক পরে আছে নিজেদের মুখ লুকিয়ে রেখেছে লাইটিংয়ে যদি আপনি খেয়াল করেন তবে একদম দুপুরের কড়া রোদ সেই একই লোকেশনের কতগুলো অ্যাকশন সিকোয়েন্স আমাদের সামনে আছে যেখানে আবারও মাস্ক পরা লোক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে টেম্পু উঠছে কোথাও গাড়ি উঠছে আর এই বড় হাভেলির ভেতরে রণবীর সিং বনাম অর্জুন রামপানের ক্যারেক্টারের ফাইট হবে যেখানে সে গুলি মারছে তো নিচে গোল হয়ে ঘুরে তার পেছনে চলে এলো দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হচ্ছে হামজা সিমেন্টের সেই বস্তুটা 2 হাত দিয়ে তুলে মারতে যাচ্ছে সেটাও এই জায়গারই ইনফ্যাক্ট 2611-এর যে সিকোয়েন্স পার্ট 1-এ দেখানো হয়েছিল তখন রুমের ভেতর যত মানুষ দাঁড়িয়েছিল তাদের অনেকের নাম সে নিচের ডায়েরিতে লিখে রেখেছিল তাই না যার মধ্যে এক লোক যে চশমা পরে থাকে তাকে এই জায়গাতেই পেটানো হবে পায়ে ছুরি মেরে দিল আর তখন পেছনে লেখা আছে বদলা
বড় যে বিলাসবহুল হাভেলি আমরা দেখলাম ওটা ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, সেই স্ল্যাব পড়ে যাবে যেটাতে রণবীর সিং ওঠার চেষ্টা করবেন। কিন্তু এই একই ফাইট বাইরে গলিগুলোতেও কন্টিনিউ হয়। আমরা রণবীর সিং এবং অর্জুন রামপালের ক্যারেক্টারকে বাইরে লড়তেও দেখেছি। তো হতে পারে মেজর ইকবাল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কোথায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? কন্টেইনার শিপে। কারণ আবারও এই দুজনকে কন্টেইনার লোকেশনেও লড়াই করতে দেখেছি, যেখানে হামজার অবস্থা বেশ খারাপ হতে চলেছে। কারণ একটা সিকোয়েন্সে আমরা দেখি কিছু কাটার জিনিস, সম্ভবত লোহা কাটার কিছু দিয়ে পেটে মারা হয়েছে, এবং আমার মনে হয় কন্টেইনার লোকেশনেই ক্লাইম্যাক্স হবে। হয়তো মেজর ইকবালকে ওখানেই খতম করে দেওয়া হবে। ওই একই জায়গায় আমরা আগে পার্ট 1-এর ট্রেলারে দেখেছিলাম রাথ অফ গড রণবীর সিং চেন দিয়ে কাউকে মারছে, এবং তার মুখে কত বেশি ক্ষত ভালো করে দেখুন। কেন ভালো করে দেখতে হবে? কারণ এই একই আউটফিটে এটা হামজা আলী মাজারির আরও একটা আইকনিক শট হতে চলেছে, যেখানে সে সম্ভবত 2-3টে দেশলাই কাঠি দিয়ে বিড়ি ধরাচ্ছে, ফোনে কারো সাথে কথা বলছে, এবং দেখে মনে হচ্ছে সে বড় লোককে জানাচ্ছে যে ভাই তোমার খেলা শেষ, অথবা তোমার যে লোকটা ছিল তার খেলা শেষ। কিন্তু এটা কন্টেইনার ফাইটের আগে হবে, কারণ মুখে অত বেশি ক্ষত নেই। তো হতে পারে এই কল কোনো বড় সাহেবকে করা হলো, বা তার ফোন এলো এবং বলে দিল ভাই তোমার গ্যাং খতম, পরের নাম্বার তোমার। মানে আমি এই পর্যায়ে শুধু আন্দাজ করছি, হতে পারে অন্য কেউ আছে, আমরা জানি না। কিন্তু এই বিড়ি জ্বালানো সিনটাতে খেয়াল করলে দেখবেন তার হাতে কতগুলো আংটি আছে, কবজিতে কতগুলো ব্রেসলেট আছে। এটাকে আমরা বলবো আদিত্য ধরের পিক ডিটেলিং। কারণ আপনি এই ক্যারেক্টারকে ভালো করে দেখুন। এখন পর্যন্ত আমি যে অ্যাকশন সিকোয়েন্স বলেছি সেখানে পোশাকের লেয়ারিং কেমন ছিল? একদম সাধারণ। এরপর যখন সে আলটিমেটলি বড় ডন হয়ে যাচ্ছে তখন সে দামি পোশাক পরছে। আগের যতগুলো অ্যাকশন সিকোয়েন্স আলোচনা করেছি সেখানে কোথাও তার হাতে আংটি ছিল না, ঠিক আছে? আমার মনে হয় এটিকেও আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। কারণ এ পর্যন্ত তো আমরা উপর কথা বলছিলাম, এবার গভীরে যাব, কারণ এর মধ্যে ক্যারেক্টারদের ইনভলভ করতে হবে। যে রেহমান ডাকাত মারা যাওয়ার পর পরবর্তী লেয়ারির বাদশাহ কে হবে, সেখান থেকে আমরা কন্টিনিউ করব, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে উজায়ের বালুচ কি করবে। এখন আমাদের ওভারঅল আইডিয়া তো আছেই সে কি করবে, কিন্তু ভাইকে তার ভাইয়ের বদলা নিতে হবে। নিউজ চ্যানেল পার্ট 1-এর শেষে কি রিপোর্ট করেছিল? যে এসপি চৌধুরী আসলাম এনকাউন্টারে মেরেছে। তো উজায়ের বালুচ কি এসপি চৌধুরী আসলামের থেকে বদলা নেবে, নাকি সরাসরি আরশাদ পাপ্পুর পেছনে যাবে? সেটা নির্ভর করে রণবীর সিং তাকে কিভাবে গাইড করছেন তার ওপর। যদি সে ওই ভিডিও লিক করে দেয় যেটা বাড়িতে নিয়েছিল, তবে আরশাদ পাপ্পু, এসপি চৌধুরী আসলাম এবং জামিল জামালি 3 জনেরই 12টা বেজে যাবে। এখন হ্যাঁ, সে ভিডিও ডিলিট করে দিয়েছিল, কিন্তু ভাই সে তো একজন স্পাই। সে এই ভিডিওর মতো এত বড় এভিডেন্স কেন ডিলিট করবে বলুন তো? তো এখন থেকে সামনে আমরা যা কিছু আলোচনা করব না, তা একটি অনুমানের ভিত্তিতে হতে যাচ্ছে। আমি নিজের আন্দাজ লাগাবো, আপনি আপনার আন্দাজ লাগাবেন, কারণ এখানে এখন আমাদের কাছে খুব বেশি ডেটা নেই, তাই আমরা শুধু গ্যাস করতে পারি। এখন সেই গ্যাস কতটা ঠিক হয় আর কতটা ভুল তা তো সিনেমাতেই জানা যাবে। কিন্তু ট্রেলারের ভেতরে একদম চোখের পলক ফেলার মতো একটা শট আছে, যেখানে কুশপুত্তলিকা পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে লোকজন, ধর্মঘট করছে। ধর্মঘট, দাঙ্গা, যাই বলুন। আর ওই পুতুলের ওপর কার ছবি লাগানো আছে? জামিল জামালির। তার মানে লিয়ারির জনতা ওই পলিটিশিয়ানের বিরুদ্ধে যেতে চলেছে। এখন হয় পুরো জনতা যাবে, অথবা ছোট একটা অংশ যাবে, আমরা জানি না। আর এই পয়েন্টটা কোথায় কাজে লাগবে? আমার মনে হয় দুটো পসিবল সিচুয়েশন আছে। প্রথমত, হয় আসলে হামজা ওই ভিডিও উজায়ের বালুচকে দেখিয়ে দিয়েছে যে তোর ভাইয়ের মৃত্যুর পেছনে এই 3 জনের হাত আছে। যদি এমনটা না হয়, তবে দ্বিতীয় সম্ভাবনা হলো উজায়ের বালুচ সরাসরি আরশাদ পাপ্পুর উপর অ্যাটাক করতে যাবে। আমার অন্য কাউকে দরকার নেই, আমার তোর মাথা চাই। আর হ্যাঁ, এই পয়েন্টে আরশাদ পাপ্পুকে মনে হচ্ছে একজন দাবিদার, কিন্তু আমার মনে হয় সে সিনেমাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি এখানে জাস্ট একটা গেস করছি। কিন্তু যে অ্যাকশন সিকোয়েন্স আমি গুনেছিলাম তাতে যেটা নাম্বার 2 ছিল, প্রথমটা অতীতের সিকোয়েন্স যখন সে ইয়াং, আর দ্বিতীয়টা যেটাতে ভাই গ্রে কালারের পুরো ম্যাচিং আউটফিট পরে আছেন, হতে পারে এটা সেই আরশাদ পাপ্পুকে ধরার অপারেশন। কারণ ওই গ্রে আউটফিটে যতগুলো লড়াইয়ের সিকোয়েন্স আমরা দেখেছি, সেটা এমন একটা লোকেশন যেটা আজ পর্যন্ত আমরা ধুরন্ধর 1-এ দেখিনি। গাড়ির স্ক্র্যাপ ইয়ার্ড, অনেক টায়ার রাখা আছে, আর সেখানে এরা কোথাও ইনফিল্ট্রেট করছে বলে মনে হচ্ছে। রণবীর সিং আর তার গ্যাং কোথাও ঢুকছে। কিন্তু যেমনটা আমি বললাম যে এই লড়াই খুব বেশি লম্বা চলবে না। আরশাদ পাপ্পু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আমরা উজায়েরের ওই শটটা দেখেছি যেখানে সে কাউকে নিচে ফেলে, বুঝে নিন কী দিয়ে কাটা হয়, কাটছে, রক্তের ছিটে ছিটকে আসছে, ওটা আরশাদ পাপ্পুই। ইনফ্যাক্ট উজায়েরের আরও 2টা শট আমরা দেখেছি যেখানে কারো মাথা রাখা আছে আর সে সেটাকে পা দিয়ে মারছে। কিন্তু হ্যাঁ, এটা প্রায় গ্যারান্টিড যে এমনটাই হতে চলেছে, কারণ রিয়েল লাইফেও এটাই হয়েছিল। মাথা দিয়ে ফুটবল খেলা হয়েছিল। এখানে তারা অ্যাকচুয়াল ফুটবল খেলা দেখাবে কিনা জানি না, তবে রিয়েল লাইফ থেকে যদি অনেক ইন্সপিরেশন নিতে হয় তবে দেখাতেও পারে। পার্ট 1-এ এমনিও তারা ফুটবল, লিটারাল ফুটবল খেলা দেখিয়ে ফেলেছে। তো ভাই সিম্পল, আরশাদ পাপ্পু খাতাম। যার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং বেশ অবভিয়াস একটা প্রশ্ন, কিন্তু আমাদের কাছে কোনো উত্তর নেই,
উজায়ের বালোচের খেলা কখন শেষ হতে যাচ্ছে। আমরা সবাই জানি যে হামজাকে লিয়ারি এবং করাচির বাদশাহ হতে হবে, আর যদি তাকে এটা করতে হয় তবে উজায়ের বালুচ খাতাম। কবে আর কোথায় খাতাম হবে তার কোনো আইডিয়া নেই, কোনো ফুটেজ নেই আমাদের কাছে। ইনফ্যাক্ট তাকে এত কম দেখানো হয়েছে যে জাস্ট 2টা সিকোয়েন্স আছে, প্রথমটা যেখানে সে আবারও কাটছে আর দ্বিতীয়টা ফুটবল খেলছে, দ্যাটস ইট। এই জন্যই আমি অ্যাকশন সিকোয়েন্সে কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম, কারণ বাকি যতগুলো লড়াইয়ের সিন দেখানো হয়েছে তাতে সে কোথাও নেই, না গ্রে আউটফিটে আছে, না বিকেলের সময়, না রাতের সময়। কিন্তু আমরা সবাই জানি যে সে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে উড়ে যাবে। পরবর্তী অনুমান আমি এমন নিচ্ছি যে অ্যাকশন সিকোয়েন্সের যে ক্রোনোলজি আমি আপনাদের বলেছিলাম তার মধ্যে নাম্বার 3 এবং নাম্বার 4 আসলে একটাই ফাইট। এই জন্যেই আমি সময় স্পেসিফাই করেছিলাম যে এক জায়গায় রণবীর সিং একদম বিকেলের আলোয় সূর্য ডুবে গেছে, ব্লু লাইট হয়ে গেছে, অথবা হতে পারে ওটা একদম খুব ভোরেও, আর দ্বিতীয়টা রাতের। তো এই দুটো কানেক্টেড হতে পারে যে লড়াই এত লম্বা চলেছে সারা রাত ধরে, যেখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারও সেখানেই আছে বিকেল থেকে রাত পর্যন্ত, অথবা রাত থেকে সকাল পর্যন্ত, যাই হোক। আর এটা আসলে ঠিক ওই একই লোকেশন। আপনি যদি রণবীর সিংয়ের এই শটে পেছনে দেখেন তবে রোডের ওপর যে একটা খাম্বার মতো থাকে না, যে সিমেন্টের যেটা বানায় যে এই এলাকায় আপনাকে স্বাগতম, ওটা একদম সেম ডিজাইন যেখানে আমরা উজায়ের বালুচকে আরশাদ পাপ্পুকে মারতে দেখি। আর এই অ্যাকশন সিকোয়েন্সে পাশের বিল্ডিংগুলোতে যে আগুন লাগানো হচ্ছে তার ক্লোজ আপ দেখানো হয়েছিল। তার পোস্টারে কি লেখা আছে? মেইন মার্কেট লিয়ারি করাচি। বেচারি নগমা ক্লথ থিয়েটারকে কেন পোড়ালো? 50% ডিসকাউন্ট দিচ্ছিল ওরা। এখন এই অ্যাকশন সিকোয়েন্স বড় তো হতে চলেছে, বেশ লম্বাও চলবে। এতেও রণবীর সিংয়ের ক্যারেক্টারকে কোথাও ইনফিল্ট্রেট করতে বা ঢুকতে দেখা যাচ্ছে। কার এরিয়াতে অ্যাটাক করতে যাচ্ছে, কেন অ্যাটাক করছে আমরা জানি না, কিন্তু এই জায়গায় যদি আপনি রণবীর সিংয়ের পেছনে দেখেন তবে কাকে দেখা যায়? রিজওয়ান নামই তো ওর, তাই না? গিয়ে আরশাদ পাপ্পুর গ্যাংয়ে ছিল। হয় আরশাদ পাপ্পু মরার পর অথবা ঠিক তার মরার আগে সে এদের দিকে চলে আসবে, ইম্পর্ট্যান্ট ইন্টেল দেবে যে সে কোথায় আছে। আর এই পয়েন্টের পর থেকে রিজওয়ান হামজার সাথেই পুরো সিনেমা জুড়ে থাকবে। যখন সে শেষের লড়াইয়ের জন্য ছাদের ওপর দাঁড়িয়ে হাত দেখাচ্ছে সেখানেও পেছনে আছে রিজওয়ান। ইনফ্যাক্ট জসরাত সিং রাঙ্গির যে ট্রেনিং ফুটেজ আমরা দেখেছি, যেখানে তারা প্যারা স্পেশাল কমান্ডো ট্রেনিং করছে, সেখানেও রিজওয়ান তার সাথেই ফাইট করছে। মানে এরা দুজন অনেক আগে থেকেই কানেক্টেড। পেছন থেকে যে লোকটা গলা টিপে ধরেছে ওটা রিজওয়ান। তো এখানে এখন দুটো সম্ভাবনা আছে। প্রথমত হয় এই দুটো অ্যাকশন সিকোয়েন্স আলাদার, কিন্তু যদি আমরা রিয়েল লাইফ ইনসিডেন্ট দেখতে যাই, কারণ সিনেমা অনেক ইন্সপিরেশন নিয়েছে, 2012 সালে এসপি চৌধুরী আসলাম রিয়েল লাইফে লিয়ারির ওপর অপারেশন লঞ্চ করেছিল, যার নাম ছিল অপারেশন লিয়ারি। এবং ওই সময় লিয়ারি টাউন মাল্টিপল ডে এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যা 1 সপ্তাহ থেকে 10-12 দিন পর্যন্ত চলেছিল। তো যদি মুভি ওই একই জিনিস ফলো করে, তার মানে এখানে আসলে এই ব্যাটল সিকোয়েন্সটা একটা লম্বা প্রসেস, যেখানে হতে পারে আরশাদ পাপ্পু এবং উজায়ের বালুচ যাওয়ার পর এসপি চৌধুরী আসলাম রণবীর সিং এবং তার গ্যাংকে খতম করার জন্য এসেছেন, এবং এই লড়াই এত লম্বা চলছে, এত মানুষ মরছে। অথবা এমনও হতে পারে যে এই পয়েন্ট পর্যন্ত উজায়ের বালুচ জীবিত আছে এবং এই লড়াইয়ের মধ্যে মারা যায়। আমরা জানি না সে কখন মরবে ভাই, কিন্তু একটা জিনিস অ্যাবসলিউটলি শিওর যে একবার যখন এই লড়াই শেষ হবে লিয়ারির ভেতরে, তারপর গ্যাংয়ের পুরো পাওয়ার হামজার কাছে চলে আসবে, যদি আগে থেকে না এসে থাকে। আর এই লড়াই চলাকালীন হামজা আনডিসপিউটেড কিং হয়ে যাবে লিয়ারির। হতে পারে আগে থেকেই তার কাছে পাওয়ার চলে এসেছে, আগে থেকেই মানুষ তাকে মানে, কিন্তু এই লড়াই টেস্ট করবে যে সেখানে শুধু পৌঁছানো নয়, বরং ওই পাওয়ার ধরে রাখা। আর স্পেশালি তখন যখন চৌধুরী আসলাম তোমার পেছনে। চৌধুরী আসলাম তোমার পেছনে কেন আসবে? কারণ প্রথমত সে বালচদের ঘৃণা করে, দ্বিতীয়ত এটা ভুলবেন না যে হ্যাঁ, জামিল জামালির কথায় সে এসেছে তো ঠিকই, কিন্তু তাতেও তার মেইন উদ্দেশ্য ছিল রেহমান ডাকাতকে মারা, যা হয়ে গেছে। এরপর সে আবারও জামিল জামালির সাথে কাজ করবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ লোকটা আসলে বড় সাহেবের জন্য কাজ করছিল। তো এমনও হতে পারে যে উজায়ের বালুচ আগেই শেষ হয়ে গেছে, হামজার কাছে পাওয়ার চলে এসেছে, এখন সে তাদের সাথে কোঅপারেট করছে না। কি ধরনের কোঅপারেশন? পার্ট 1-এ বলা হয়েছিল মেজর ইকবালের প্ল্যানিং আছে যে এখন তারা পাঞ্জাবে একই জিনিস করতে চায় যা মুম্বাইতে করেছিল, আর তার জন্য তাদের অস্ত্র বারুদ চাই, যা পাওয়া যাবে কোথায়? রণবীর সিংয়ের গ্যাংয়ের কাছে। কেন? কারণ তারা বালোচ, আর বালোচ আর্মি থেকে তারা অস্ত্র এনে দিতে পারে। কিন্তু হামজা এই ভুল আবারও তো করবে না। তো এমনও হতে পারে যে মেজর ইকবাল বা বড় সাহেব বলেছেন, যাও অ্যাটাক করো আর ওকে রাস্তা থেকে সরাও। আবারও বলছি, যদি এই সময় পর্যন্ত উজায়ের বালুচ জীবিত থাকে তবে পরিস্থিতি কিছুটা বদলাবে, হয়তো সে কোঅপারেট করতে মানা করে দেবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যা নিশ্চিতভাবে ঘটবে তা হলো জামিল জামালির দলবদল, কারণ বান্দা নিজের পলিটিক্যাল পার্টি চেঞ্জ করতে চলেছে। একটা শট আমরা দেখেছি যেখানে লোক গোল হয়ে বাজি পড়াচ্ছে, সেলিব্রেট করছে। কেন? কারণ পলিটিক্যাল ইলেকশনে একজন নতুন লোক পিএম হয়েছেন। পোস্টারে খেয়াল করলে দেখবেন তিনি হলেন নওয়াজ শরীফ। এটা সম্ভবত 2013 সালের আশেপাশে হয়েছিল।
আর ওই পলিটিক্যাল ভিক্টরিতে যে র্যালি বের করা হয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন রণবীর সিং, যিনি এখন দামি পোশাক পরেছেন, একদম স্যুট বুটে টাকা ওড়াচ্ছেন, লিয়ারের গ্যাংস্টার বস হয়ে গেছেন। ঠিক সেই সময় তার পাশে হামজা দাঁড়িয়ে আছে এবং জামিল জামালিও আছে। কিন্তু আমি এই শটটাকে অন্য অ্যাঙ্গেল থেকে খুব মন দিয়ে দেখলাম। এই লোকটা কে? মানে ওর হেয়ারস্টাইল খুব চেনা মনে হচ্ছে। কেউ হাতে ওই কাগজ ধরে আছে, তাই মুখটা ঠিকমতো দেখা গেল না, কিন্তু একটা একটা ফ্রেম আমি অ্যানালাইজ করেছি। আর এখন দেখুন তো কে এটা? ওই জাল নোটওয়ালা মনে হচ্ছে না, খানি ব্রাদার্স? তার হেয়ারস্টাইলও সেই টুপিওয়ালার মতো। তো সেখানে পলিটিক্স চেঞ্জ হতে চলেছে। এখন যারা জারদারি টারদারি দেখাচ্ছিল ও প্রেসিডেন্ট ছিল, সে সরতে চলেছে। কেন সরবে? কারণ যেমনটা তারা বলেছিল, লিয়ারি যার হাতে, তার হাতে করাচি, আর করাচি যার হাতে, তার হাতে পুরো পাকিস্তান। তো ভাই, রণবীর সিং বস হওয়ার পর সে পুরো পলিটিক্সই বদলে দিয়েছে। আর পলিটিক্সে জেতার জন্য টাকা চাই। তো হতে পারে সে তলে তলে হাত মিলিয়ে নিয়েছে। কিন্তু আরও একটা শট আমরা দেখেছিলাম, যেখানে খানি ব্রাদার্সের লোকেশনে অ্যাট্যাক হচ্ছে। একজন লোক তাদের বাইরে পড়ে আছে, যেখানে পুরো তার লাগানো। এখন এটা কবে হচ্ছে জানি না, কিন্তু তাদের ফ্যাক্টরিও শেষ হতে চলেছে। উজায়ের বালোচেরও একটা ফাইট সিকোয়েন্স আছে, যার ব্যাকগ্রাউন্ড ভালো করে দেখুন তো। ওটা কি খানিদের ফ্যাক্টরি মনে হচ্ছে না? তাদের ফ্যাক্টরিতে তারও বন্দুক বানাতো। এটা একটু হাই অ্যাডভান্সড মেশিনারিওয়ালা সিকোয়েন্স মনে হচ্ছে না? হতে পারে ভুল ভিউতে, কিন্তু এটা খানি ব্রাদার্সের ভেতরের সিকোয়েন্স, যেখানে উজায়ের বদলা নিতে গিয়েছিল। কারণ ওই চৌধুরী আসলামকে ফোন করে বলেছিল না যে ও তো তোমার পলিটিক্যাল ইয়েতে যাচ্ছে, সেখান থেকে এসেছিল। আর এখানে রণবীর সিং ওকে মারবে, মানে যে কোনো জায়গায় মারতে পারে ভাই, কিন্তু যদি এখানে মারে তবে বাকিদের নজরে আসবে। নজরে তো ভাই আসতেই চলেছে, কারণ তার একটা শট আছে যেখানে সে স্লো ওয়াক করছে আর আশেপাশে বন্দুক সাজানো আছে। এটা ওই ফ্যাক্টরির ভেতরে সিন। আর এটা তখন হতে পারে যখন সে দুই ভাইকেই খতম করে দিয়েছে। এখন সে এটার মালিক হয়ে গেছে। তো এ পর্যন্ত আমরা যে মেজর ক্যারেক্টাররা আছে তাদের পরিণতি কি দেখলাম। উপরের দুজন তো শেষ, জামিল জামালিও ক্ষমতা বদল হওয়া পর্যন্ত বেঁচে থাকবে। চৌধুরী আসলামের কি হবে? হতে পারে ওই রেডে যখন সে লিয়ারির ওপর অ্যাট্যাক করছে, মাল্টিপল ডের জন্য বন্ধ করে দিয়েছে, তখন মারা যাবে। কিন্তু আমার মনে হয় না, কারণ রিয়েল লাইফে চৌধুরী আসলাম গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, অন্য কেউ বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে আর উড়ে গেছে। আর এই ট্রেলারের ভেতরে আমরা দুটো শট দেখেছে যেখানে গাড়ি উঠছে। সবচেয়ে আগে হাইওয়ের মাঝখানে, বাকি কোনো ট্রাফিক নেই, গাড়ি বুম। আর দ্বিতীয় একটা, এটা সাইডে রাখা আছে হাইওয়ের। কোন গাড়ি জানি না, কিন্তু সামনের যে বনেট উড়ে গেছে, বনেট নয় বাম্পার বলে সম্ভবত, মনে হচ্ছে ওটা ওরই এসইউভি না, সাদা রঙের, যেটা সে মরুভূমিতে নিয়ে গিয়েছিল। হাওয়া হাওয়া হ্যাঁ হাওয়া। যদি রিয়েল লাইফ থেকে তারা ইন্সপিরেশন নেয় তবে এখানে খেল খতম। এবং সব শেষে বাকি থাকে মেজর ইকবাল, আর তার সাথে এমনটা হতে চলেছে যে সে দেশদ্রোহী হয়ে যাবে। জানি না হামজা এটা কিভাবে করবে, কিন্তু পলিটিক্স চেঞ্জ হয়ে গেল, নতুন প্রাইম মিনিস্টার এলেন, অথবা সে কোনো ডিপ ডার্ক সিক্রেট মানুষের সামনে ফাঁস করে দিল। কিন্তু মেজর ইকবাল পুরো পাকিস্তানের জন্য শত্রু হয়ে যাবে। এই জন্য পাকিস্তানের আর্মি হামজার সাথে আছে তার ওপর অ্যাটাক করার জন্য। হয়তো সে বালোচ অ্যাঙ্গেল ইউজ করবে, কারণ সে শেরে বালোচ হয়ে গেছে। যেভাবে রহমান ডাকাত যেখানে নাচটানাচ করেছিল, সেই একই জায়গায় সে যায়, তার সামনের লোক নাচছে। সো আমরা জানি না সে কি অ্যাঙ্গেল ইউজ করবে। ট্রেলারে সেই যে কন্টেনার শিপের লড়াই, যেখানে রণবীরের গায়ে দামি জ্যাকেট এবং চোখে প্রতিশোধের আগুন, সেটাই হবে গল্পের ক্লাইম্যাক্স। সেখানে হয়তো মেজর ইকবালকে সে কেবল মারবে না, বরং প্রমাণ করে দেবে যে পাকিস্তান বা বালোচদের আসল শত্রু ভারতের কেউ নয়, বরং তাদের নিজেদেরই এই সিস্টেমের কিছু দুর্নীতিবাজ লোক। তো সব মিলিয়ে ধুরন্ধর পার্ট 2 কেবল ক্ষমতার লড়াই নয়, বরং এক দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর বিশ্বাসঘাতকতার হিসাব মেটানোর গল্প হতে যাচ্ছে।